৬৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো 4টি ম্যাচ হয়েছে ড্র এবং ১৯৯৮ সালে সবশেষ একদিনে 4 ম্যাচ ড্র হয়েছিল। তার ৬৪ বছর পর আবারও এই ঘটনা ঘটলো, একটা বিরল ঘটনা, এবং আমার কাছে মনে হয় যে কালকে প্রথমবারের মতো অঘটনও ঘটেছে বেশ কয়েকটা। সবাইকে স্বাগত জানাচ্ছি বিয়ন্ড ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমাদের সাথে আছেন আজকে আলোচনার জন্য শেখ মোহাম্মদ আসলাম, সবাই তাকে চেনেন, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার এবং স্ট্রাইকার। আসলাম ভাই, আপনাকে স্বাগত আমাদের এই ধন্যবাদ আলোচনায়। দর্শক, যেটা বলছিলাম, আমাদের আজকের আলোচনা অবশ্যই কালকে যেই 4টি ম্যাচ হয়েছে কাল থেকে একেবারে সকাল পর্যন্ত সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা হবে। আর্জেন্টিনার খেলা রয়েছে আলজেরিয়ার সাথে, আছে ফ্রান্স সেনেগাল, হাই ভোল্টেজ লড়াই। আমরা সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই আমরা একটু প্রথম ম্যাচটা, গতকালকের প্রথম ম্যাচটা, অর্থাৎ ফ্রান্সের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে আসা কেপ ভার্দের ম্যাচটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ফ্রান্সকে ধরা হচ্ছিল পটেনশিয়াল উইনার, তারা ২০২৪-এ অলিম্পিক জিতেছে ইউরো, এবং বলা হচ্ছিল যে একেবারে হট ফেভারিট। প্রথম দুটা দলের মধ্যে ফ্রান্সের নামটা ছিল। সেই দলটাকে কেপ ভার্দের মতো একটা দল, সেখানে জনসংখ্যা মাত্র ৩ লাখের মতো হবে, সেই দলটা প্রথমবারের মতো খেলতে এসেছে এবং স্পেনকে রুখে দিয়েছে। কেমন দেখলেন সেই ম্যাচটা? ম্যাচটা আসলে কেপ ভার্দে ওরা শুরু করেছিল, আমার কাছে মনে হয়েছে যে নেগেটিভ ফুটবল খেলেছে। পজিটিভ ফুটবল খেললে ডেফিনেটলি খেলাটা আরও সুন্দর, দৃষ্টিনন্দন হতো এবং হয়তো ওদের বেগ পেতে হতো। সেই কারণে তারা এটাকে ওই নেগেটিভ ওয়েতে খেলে বের করে চলে গেছে, 1 পয়েন্ট নিয়ে গেছে। বাট আমি বলবো ওদের গোলকিপার ট্রেমেন্ডাস ফুটবল খেলেছে। ভুজিনার কথা বলছেন আপনি? হ্যাঁ, ট্রেমেন্ডাস ফুটবল, যেটা মানে চিন্তার বাইরে। এই ধরুন এই গোলকিপারেই কিন্তু মানে লাইভ দিবে যে কোনো টিমকে, এবং দিয়েছে অতীতে। সো তারপরেও স্পেন আরও বেটার ব্র্যান্ড ফুটবল খেলা উচিত জি, ছিল। এবং স্পেনের কথা কিছু বলতেই হয়। শুধুমাত্র কেপ ভার্দের শক্তিশালী রক্ষণ কিংবা গোলকিপারকে আসলে সাধুবাদ দিলেই হবে না। স্পেনের আমরা দেখলাম যে ওয়েটজাবাল 30 মিনিট পর্যন্ত তিনি বল টাচই করতে পারেনি, এবং সেটা গত 60 বছরের ইতিহাসে প্রথমবারের মতো এই ঘটনা ঘটেছে। পাশাপাশি আরও বেশ কয়েকটা, আমার কাছে মনে হচ্ছে লা ফুয়েন্তের কয়েকটা সিদ্ধান্ত আপনার কাছে কেমন লেগেছে? স্পেশালি ইয়ামাল এবং দানি ওলমোকে শেষের দিকে নামানো। এটা আসলে আমার কাছে খুব একটু খটকা লেগেছে যে এত দেরিতে কেন নামাবে। তারা তো ম্যাচ উইনিং প্লেয়ার এবং টিমের জন্য একটা হার্ট থ্রোব। এই প্লেয়ারগুলোকে আপনি সাইড লাইনে বসিয়ে রাখা মানে টোটাল টিমের মানে মানসিক যে স্ট্রেংথটা কিছুটা হলেও ভেঙে পড়ে। জি, আপনার কাছে কি মনে হয় আসলে ট্যাকটিক্সটা কি ছিল কোচের? কেন ইয়ামালকে ৭১ মিনিটে কিংবা দানি ওলমোর মতো ফুটবলারকে ৮১ মিনিটে নামানো হলো? না, আমার মনে হয় উনি এক্সপেরিমেন্ট করতে গিয়েছে, যার জন্য এটা ক্লিক করে নাই। হয়তো নেক্সট ম্যাচে শুরুতেই হয়তো তাদেরকে নামাবে আমার মনে হয়। জি, ভুজিনার কথা বলা হচ্ছে, অর্থাৎ কেপ ভার্দের যিনি গোলরক্ষক আছেন তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তিনি তার মাকে অর্থাভাবে বিশ্বকাপের মঞ্চে নিয়ে আসতে পারেননি, এবং পাশাপাশি তার বয়সটাও কিন্তু একেবারে কম নয়, রোনালদোর সমান 40 বছর। তার এরকম পারফরমেন্সে 50,000 ফলোয়ার থেকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার গিয়ে থেকেছে 2 মিলিয়ন প্লাস। ইট ওয়াজ আনবিলিভেবল পারফরমেন্স, এবং ইট ওয়াজ হিজ ডেজ। আমি বলবো ওই দিন তারই ছিল, এবং যেখানে সে ফ্লাই করেছে, বল টাচ করেছে, এবং হি ওয়াজ ট্রেমেন্ডাস ফুটবলার আমি বলবো। জি, এছাড়াও যদি একটু স্পেনের মাঠ নিয়ে কথা বলি, মাঝে মাঠে রদ্রির কথা বলতে হয়। তিনি ব্যালন ডিওর জয়ী একজন ফুটবলার। তার খেলা আসলে আপ টু দ্য মার্ক ছিল কিনা? না, নট আপ টু দ্য মার্ক, এবং ছন্দে ফিরে আসতে ওদের অনেক সময় লেগেছে। যদিও অনেক দেরিতে তারা কিছুটা হলেও ফিরে এসেছিল, বাট ইট ওয়াজ টু লেট। জি, আমরা যদি পরের ম্যাচটা নিয়ে কথা বলি, সেই ম্যাচটা একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবং ধারণা করা হচ্ছিল যে বেলজিয়াম কিন্তু এই ম্যাচটাতে ফেভারিট থাকবে। তারপরও ইজিপ্ট তারাই প্রথম স্কোরটা করে, এবং পরবর্তীতে একটা বেগ কিন্তু দিয়েছে ভালোই বেলজিয়ামকে। না, এর আসলে এই প্রথম ম্যাচগুলোতে কিছুটা হলেও তারা শঙ্কায় থাকে প্লেয়ার, যে আমরা কোয়ালিফাই করব কি না, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে থাকে। আর এই টুর্নামেন্ট আপনি হারলেন, বেরোয় গেলেন। সো এখানে কেউ রিস্ক নিতে চায় না। সো যত দিন যাবে তত খেলা আরও জমবে, এবং এই প্রায় আপনার প্রতিটা খেলায় দেখা যাবে যে নতুন নতুন কিছু আবিষ্কার আমরা পাবো, নতুন প্লেয়ার আবির্ভাব ঘটবে এবার। আমার মনে হয়
এই বিশ্বকাপ আরও জম্পেশ হবে। পজিশনে বেলজিয়াম এগিয়ে থাকলেও অ্যাটাকিং কিন্তু একেবারে সমানে সমান লড়াই সমান করেছে লড়াই হয়েছে। ইজিপ্ট এবং রোমেলো লুকাকুর বদলিটা তিনি যখন নামলেন এবং যদিও সেই গোলটা আত্মঘাতী হয়েছে কিন্তু তার কিন্তু একটা বড় ভূমিকা আপনি নিশ্চয়ই দেখেছেন। লুকাকু হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমার চোখে দেখা, এবং এই সময় যে এই এত বছর বয়সে সে যে এই খেলা খেলছে, এটাই তাকে সাবাসী দিতে হয়, এবং আমরা আশা করি এদের কাছ থেকে নিউ জেনারেশন অনেক কিছু পাবে। জি, এবং এই গ্রুপটার কথা যদি বলি আমি, GH দুটো গ্রুপই কিন্তু একেবারে ওপেন গ্রুপ, যেহেতু 4টি খেলাই ড্র হয়েছে, সবারই এখনো পর্যন্ত সুযোগ কিন্তু কোয়ালিফাই রয়েছে করার সুযোগ আছে। নিঃসন্দেহে। আপনার কাছে কি মনে হয়, আমি যদি জি এর কথা বলি, এই গ্রুপটাতে খেলছে প্রথমে আমরা জানি যে স্পেন এবং যে ম্যাচটা কেপ ভার্দের সাথে হয়েছে, তাদের সাথে আবার আছে আপনার সৌদি আরব এবং উরুগুয়ে। আপনার কাছে কি মনে হচ্ছে সৌদি আরব উরুগুয়ে ম্যাচটার কথাই যদি বলি, এর রেজাল্টটা আপনি কিভাবে উরুগুয়ের সৌদি আরব কিন্তু শুরুতে তারা গোল দিয়েছিল এবং হ্যাঁ উরুগুয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবে এই ম্যাচটাতে আবার উরুগুয়ে ফেভারিট ছিল। হ্যাঁ, যে কেউ কোয়ালিফাই করতে পারে এখন এই টুর্নামেন্ট, তো এটা মানে ম্যাটার অফ ওয়ান ম্যাচ, এক ম্যাচ আপনি বেরোয় গেলেন, আপনি কোয়ালিফাই করে গেলেন। সো এইখানে কোনো কোচ কখনো এই রিস্ক নেবে না। তারপর আপনার কাছে কি মনে হয় যে সৌদি আরব, উরুগুয়ে, স্পেন এবং পাশাপাশি কেপ ভার্দে কোন দুটি কিংবা তিনটি দলও যাওয়ার সুযোগ রয়েছে? নিশ্চয়ই জানেন যে 48 দলের বিশ্বকাপ যেহেতু রাউন্ড অফ 32 রয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে আপনি যদি ভবিষ্যৎবাণী করেন? আমার মনে হয় কেপ ভার্দে কোয়ালিফাই করতে পারে। তারা প্রথম ম্যাচটা থেকে তারা দারুণ তাদের মানসিকভাবে তারা খুব বুস্ট আপ, আত্মবিশ্বাসী হবে। এক্স্যাক্টলি। এবং সৌদি আরবের যে ম্যাচটা যদিও খুব রাতে হয়েছে, সবার হয়তো বা খুব বেশি সৌভাগ্য হয়নি সেই ম্যাচটা দেখার, তারপরে সৌদি আরব শুরুতে তারা এগিয়ে গিয়েছিল এবং উরুগুয়ে একেবারে শেষ দিকে এসে গোল করেছে। উরুগুয়ের সাথে আমাদের ধারণা ছিল যে হয়তোবা অনেক গোল খেয়ে যাবে, আর্জেন্টিনার খেলা পড়তে পারে, আমরা এক ধরনের অ্যাজাম্পশন করেছিলাম, কিন্তু যেহেতু একেবারে ওপেন গ্রুপ হয়ে গেছে, অতএব কার সাথে কার খেলা পড়বে সে কিন্তু এই মুহূর্তে বলা প্রেডিকশন করা খুব মুশকিল। তবে ফার্স্ট রাউন্ড গেলে সেকেন্ড রাউন্ড থেকে খেলাটা আরও জম্পেশ হবে, এবং এত দলের একটা বিশ্বকাপ প্রায় মানে সবার ঘুম হারাম হয়ে যাবে আমার মনে হয়। জি, পাশাপাশি ইরানের ম্যাচটার কথা যদি বলি, দিনের শেষ ম্যাচ অর্থাৎ সকালে যে ম্যাচটা হয়েছে ইরান এবং নিউজিল্যান্ড তারা এক যুগ পর প্রথমবারের মতো খেলতে এসেছে, কোয়ালিফাই করেছে। সেই জায়গা থেকে ইরানকে 2-2 গোলে রুখে দেওয়া ইরানের, যেখানে আমি যদি বলি যে তাদের র্যাঙ্কিং এই মুহূর্তে 23 এবং সেখানে নিউজিল্যান্ডের কিন্তু 82 নম্বরে। র্যাঙ্কিংটা অবশ্যই একটা ফ্যাক্ট, তারপরও এই খেলাটাকে আপনি কিভাবে দেখছেন? না, ডেফিনেটলি আমি ইরানকে সাবাসী দিতে হবে, এত যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, তারপরেও তারা যে টিমটাকে ধরে রেখেছে এত সুন্দরভাবে, সাবাসী দিতে, এবং তারা খুব ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। ইরান ওদের একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ, সেটা হলো হাইট অ্যাডভান্টেজটা ইটস ফ্যান্টাস্টিক, এবং ওদের কিছু সেকশনের ওদের যে প্লেয়ার, ইউরোপে একাধিক ফুটবলার আছেন, তারেমির মতো ফুটবলার আছেন, তারা এর দিকে আমি বলবো যে ডেফিনেটলি ওরা বক্স আছেন, আর একটু সামনের দিকে এগোবে। জি, এই গ্রুপটার যদি আমি বলি যে এই গ্রুপ থেকে কোন দুটি দল উঠতে পারে? ইরান আছে, নিউজিল্যান্ড আছে বেলজিয়াম এবং ইজিপ্ট বা মিশর। ইরান যাওয়ার একটা সুযোগ আছে, ইরান পাশাপাশি বলবো মিশর, বেলজিয়ামের সুযোগ থাকার কথা। বেলজিয়ামের আসলে আমরা যেটা বলি যে গোল্ডেন জেনারেশন অফ বেলজিয়াম, একটা মানে সোনালী প্রজন্ম, সেই সোনালী প্রজন্মটা কিন্তু অনেকটা অস্তমিত হওয়ার পথে। যে নামগুলো আমরা সাধারণত বলি কেভিন ডি ব্রুইনা কিংবা লুকাকু, তারা কিন্তু ইতিমধ্যেই সেই বয়সের একটা ভার চলে এসেছে এবং খুব স্বাভাবিকভাবে, এবং ওদের পদাঙ্ক অনুসরণ করে আসলে ওই লেভেলে প্লেয়ার আরও বের হওয়া উচিত ছিল, আনফর্চুনেটলি সেটা আসে নাই, বাট হোপ ফর দ্য বেস্ট। ওরা তো রিনাউন্ড একটা ফুটবল দল, জি, একটা সময় র্যাঙ্কিং 1 নম্বর দলও ছিল, অনেক রিনাউন্ড দল, এবং অনেক বড় প্লেয়ার ওরা বেরিয়েছে। এই যে ছোট দলগুলো বেশ প্রতিদ্বন্দ্বিতা করছে এবং বেশ বেগ পেতে হচ্ছে এই দলগুলোর সাথে হারানো এলিট যেই দলগুলো আছে। আপনার কাছে কি মনে হয় যে একটা এই 48 দলের বিশ্বকাপের আগে যে এক ধরনের সমালোচকরা বলেছিলেন যে মানে 32টা দল থেকে 48টা দল, সেভাবে হয়তো বা এক ধরনের অসমতা তৈরি হবে এবং খেলা দেখে হয়তো বা সেই উত্তেজনাটা পাওয়া যাবে না একটা শক্তিমত্তার পার্থক্যের কারণে। আপনার কাছে এই মুহূর্তে এসে মনে হচ্ছে কিনা যে
না আসলে 48টা দল ঠিকই আছে? না, যত দল বেশি হবে কম্পিটিটিভ মোড আরও বাড়বে, এটাই স্বাভাবিক। এবং আমরা সারা বিশ্বে অনেক গুণী খেলোয়াড় জন্মাবে এবং এই ভালো প্লেয়ারদের সংখ্যা যত বাড়বে তত কম্পিটিটিভ মোডটা আরও বেটার হবে। তবে সেকেন্ড রাউন্ড থেকে আরও বেশি জম্পেশ হবে আমার কাছে মনে হয়। এবং আমার কাছে এবার যেটা মনে হচ্ছে, একটা জিনিস শুধু ল্যাকিংস আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো আগে যে আমরা যে নান্দনিক ফুটবলটা যেটা পেতাম, ওই জায়গাটা কিছুটা হলেও আমরা মিস করছি। কারণ এইবারের বিশ্বকাপে দেখেন প্রচুর গতির উপর খেলা হচ্ছে, ফুল অফ স্পিড, এবং স্পিডের সঙ্গে যারা স্কিলটা ম্যাচ করতে পেরেছে দে উইল গেট দ্য বেনিফিট। আমরা আগের বিশ্বকাপগুলোতে কিংবা আরো আগে যদি বলি যে ড্রিবলিং এর যে বিষয়টা থাকতো, একক নৈপুণ্যের যে বিষয়টা থাকতো, সেখান থেকে কিন্তু বৈশ্বিক ফুটবলটা বেরিয়ে এসেছে। হ্যাঁ, ডেফিনেটলি। এবং ইটস এ গুড সাইন। আমি মনে করি যে নিউ জেনারেশন তারা গতির সঙ্গে আবার স্কিলও অ্যাড করছে মাঝে মধ্যে, দেখতে ভালোই লাগছে এবং জম্পেশই হবে। জি, আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম দীপু ভাইয়া। জি দীপু বলুন। জি, আমার একটা প্রশ্ন, মানে ব্রাজিল নিয়ে আর কি, ঠিক আছে? ব্রাজিলের প্রশ্নটা হলো আমার যে ব্রাজিলের যে আগের স্বাভাবিক খেলাটা খেলতেছে না, আর ওনারা কি দ্বিতীয় রাউন্ডে কি যেতে পারবে? আর নেইমার কি সুস্থভাবে খেলতে পারবে কিনা? নেইমারের জন্য আমাদের কাছে অবশ্য একটা আপডেট আছে। নেইমার গ্রুপ পর্বের ম্যাচগুলো মিস করতে যাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং যদি ব্রাজিল পরবর্তী রাউন্ড অর্থাৎ রাউন্ড অফ 32-তে যদি কোয়ালিফাই করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু নেইমারের খেলা হচ্ছে না। অবশ্যই কোয়ালিফাই করতেই হবে ব্রাজিলকে। তার আরেকটা প্রশ্ন ছিল, তিনি বলছেন যে বিশ্বকাপ জয় করতে পারবে কিনা ব্রাজিল, এবং পাশাপাশি তার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না ব্রাজিলের প্রথম ম্যাচটা দেখে তিনি জাজ করেছেন। না, ফুটবল আসলে তো গোলের খেলা, আর গোল করার জন্য যে ক্যারিসম্যাটিক ক্যারেক্টারগুলো দরকার সেইটা এবার খুব মিসিং আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলে। কারণ সবাই বয়স হয়ে গেছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছে, নেইমার অসুস্থ। সো সব কিছু মিলিয়ে ব্রাজিল উইল বি এ কোশ্চেন মার্ক যে কতটুকু তারা দিতে পারে, কতটুকু যেতে পারে বলে আপনার মনে হয়। এবং তিনি যেটা বলছিলেন যে শৈল্পিক ফুটবলটা মিসিং, টোটালি মিসিং। এটা আসলে ওই যে দলটাকে একেবারে যোগবনিত বলা হতো, জি জি, সেই 50-60s যে দলটা। রাইট রাইট রাইট। এবং ওই ফুটবলটা ও যদি ফিরে না আনতে পারে, ব্রাজিলের ওই অস্তিত্ব হারিয়ে যাবে আমার মনে হয়। জি, আজকেও একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, এবং যারা আর্জেন্টিনা সমর্থক তাদের বিশ্বকাপটা কিন্তু শুরু হচ্ছে আগামীকাল সকাল থেকে। 7টার সময় ম্যাচ রয়েছে আলজেরিয়া এবং আর্জেন্টিনা, সেই ম্যাচটা নিয়ে কথা বলবো। তার আগে আবার রাতে ফ্রান্সের সাথে সেনেগালের দ্বৈরথ রয়েছে। এই ম্যাচটাও হাই ভোল্টেজ ধারণা করা হচ্ছে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে 2002 সালে ফ্রান্স চ্যাম্পিয়ন দল ছিল, তখন 98 চ্যাম্পিয়ন, সেই দলটা প্রথম ম্যাচে হেরে যায় এই সেনেগালের সাথে। কিন্তু সিনারিও এই দুই যুগের ব্যবধানে আপনার কাছে চেঞ্জ হয়েছে কিনা, এবং এই ম্যাচটাতে আসলে ফ্রান্স কতটা ফেভারিট থাকবে? ফ্রান্স তাদের বুদ্ধিমত্তা এবং তাদের নামের উপর বিচার করে ফুটবলই খেলবে, ভালোই খেলবে। কিন্তু এই সেনেগাল ওরা কিছুটা হলেও ইসমাইলার মতো ফুটবলার আছেন, সাদিও মানের মতো ফুটবলার, তারা মাথার ব্যথা হয়ে দাঁড়াবে, মেন্দি আছেন। হ্যাঁ ডেফিনেটলি। তবে জম্পেশ লড়াই হবে একটা। জি, এবং যদি স্পেন ম্যাচের পুনরাবৃত্তি হয়, সেক্ষেত্রে হয়তো বা অঘটন ঘটতে পারে। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, তার আগে একটা ছোট্ট ইন্টারেস্টিং একটা তথ্য দিয়ে নিতে চাই। কেপ ভার্দে যেই ম্যাচটাতে খেলেছে গতকাল স্পেনের বিপক্ষে, সেই ম্যাচের জার্সি প্রস্তুতকারক কোম্পানি কিন্তু ক্যাপিলি স্পোর্টস, এবং সেই জার্সিটা আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ থেকে সেই জার্সিটা গেছে। ছোট্ট একটা বিরতির সময় হলো, কেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে কিছুক্ষণের মধ্যেই ফিরছি। আমরা আলোচনা করছিলাম গতকালের 4 ম্যাচ, এবং এই আজকের দিনে কালকে সকাল পর্যন্ত যে ম্যাচগুলো রয়েছে, এই টোটাল 8টি ম্যাচ নিয়ে আমরা ফ্রান্স এবং যে ম্যাচটি হবে সেনেগালের মধ্যকার ম্যাচটি, সেই ম্যাচ নিয়ে কথা হচ্ছিল। এবং আপনার কাছে কি মনে হয় এই ম্যাচে ফ্রান্সকে কিভাবে আটকানো যেতে পারে, এবং ফ্রান্সের আসলে মূল শক্তির জায়গা কোনটি? আসলাম ভাই। ফ্রান্স ওরা খুব স্পিডি ফুটবল খেলে, এবং ওদের কিছু কিছু জায়গা, যেমন স্ট্রাইকিং জোনে ওরা এত সুন্দর পেনিট্রেশন করবে, ওই জায়গাগুলো ওরা চেষ্টা করবে খুব মানে
ফিজিক্যাল খেলার, ওই ফিজিক্যাল খেলতে গেলে হয়তো বা পেনাল্টিও পেয়ে যেতে পারে। সো এই জায়গাগুলোতে ফ্রান্স এগিয়ে থাকবে আমার কাছে মনে হয়। জি, এছাড়া আমরা জানি যে সেনেগালের যে প্লেয়ারদের কথা আমরা সাধারণত জানি, তারা ইউরোপে খেলেছেন। ইসমাইল আসারের কথা বলছিলাম, সাদিও মানে আছেন, Right. মেন্দি আছেন তাদের গোলরক্ষক। সেই জায়গাটা থেকে আপনার কাছে কি মনে হচ্ছে যে যদি ফ্রান্সকে আটকাতে হয় সেক্ষেত্রে সেনেগালের করণীয়টা কি? সেনেগাল যত আর্লি গোল করতে পারবে তত তাদের জন্য বেনিফিট, এবং ওইটাই তাদের মানে ক্যাপিটালাইজ করতে হবে। গোল, ফুটবল খেলা মানে গোলের খেলা। এবং ফ্রান্স কিন্তু প্রস্তুতি ম্যাচে তারা হেরেছে, সেটা কিছুটা হলেও মানসিকভাবে একটু মানসিকভাবে পিছিয়ে রাখবে কিনা ফ্রান্সকে? না, মানে এই ফাইনাল স্টেজে এসে পিছিয়ে তাকানোর কোনো ওয়ে নাই। সো ওদের গোল গেটার আছে খুব ভালো, এবং ডেফিনেটলি তারা ওসমান দেমবেলে আছে, মাইকেল ওলিসে আছে, রিনাউন্ড প্লেয়ার, এবং এমবাপ্পের কথা তো এমবাপ্পে ইজ দেয়ার। এমবাপ্পে ও একটা সাইকোলজিক্যাল এফেক্ট ওদের উপর পড়বে। এমবাপ্পে ইজ দেয়ার। সো এই জায়গাগুলোকে ওর সতীর্থ যে খেলোয়াড়, সেইটা ওইটা কাজে লাগাতে হবে। জি, এবং আরেকটি ম্যাচ, সেটাও বেশ গুরুত্বপূর্ণ, যেটা বলছিলাম যে আর্জেন্টিনা প্রেমীদের আসলে বিশ্বকাপটা শুরু হচ্ছে আগামীকাল থেকে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে। আর্জেন্টিনা কেমন করতে পারে, তাদের একটা লম্বা ইনজুরির মিছিল ছিল, অনেক ফুটবলার তারা আবার ইনজুরি থেকে কিন্তু সেরে উঠেছেন। উলিয়ান আলভারেজদের কথা বলতে পারি, কিংবা বলতে পারি এমিলিয়ানো মার্তিনেজের কথা। না, ডেফিনেটলি ওদের টিমের নামের যে ভারটা, এটা আসলে অপোনেন্ট সবাই মোটামুটি শেখই থাকবে। পাশাপাশি বলবো মেসি হি ইজ ইন এ গুড ফর্ম। মানে সে মানে শুধু এই বিশ্বকাপে না, তার আবির্ভাবের পর থেকে আজ পর্যন্ত এত জাদুকারী কারুকার্য কোনো প্লেয়ারের ভিতর পাওয়া যায় না। এবং এই আর্টিস্টিক খেলাটাই কিন্তু ওদেরকে জিতানোর জন্য ইজ গুড এনাফ। নিশ্চয়ই তিনি ষষ্ঠ বিশ্বকাপ, পাশাপাশি 200তম ম্যাচ খেলার অপেক্ষা রয়েছেন। এই ম্যাচটার মাধ্যমে তার 200তম ম্যাচ হবে। কিছুটা হলেও আপনার কাছে মনে হয় কিনা যে বয়সের ভারটা তার মধ্যে, কারণ তারও কিন্তু বয়স 38+ হয়ে গেছে, এবং তিনি ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রোনালদোর সাথে, রেকর্ড। না, সে যেহেতু তার একটা প্লাস পয়েন্ট হলো, সে যেহেতু মায়ামিতে খেলে, ওই পিচগুলো কিন্তু তার খুব মুখস্থ আছে। সো ওকে মায়ামিতে যদিও গ্রুপ পর্বের আর্জেন্টিনার খেলা নেই, হয়তো বা রাউন্ড অফ 32 না, ওই এরিয়া যে সেই গ্রাউন্ডগুলো সে দেখেছে এবং জানে প্রতিটা বাউন্স তার মুখস্থ ওখানে। এবং ওর যতটুকু খেলা ওকে যদি ইউটিলাইজ করতে পারে টিম, ডেফিনেটলি ওরা বেনিফিট। আপনার কাছে মনে হয় কিনা যে স্টার্টিং 11 থেকেই আমরা মেসিকে দেখতে পারি, যদিও সেই আপনার কাছে? আমার কাছে মনে হয় তাই, কারণ ও হলো মানে ওদের মেইন কি প্লেয়ার, নিউক্লিয়াস। হ্যাঁ, ও নিউক্লিয়াস। ওকে সামনে রেখেই তারা যা কিছু করবে। জি, পাশাপাশি আলজেরিয়া দলটাকে এবার কেমন দেখছেন? রিয়াদ মাহরেজদের মতো ফুটবলার আছেন, এবং ঘুইরিরা আছেন, তারা কাউন্টার অ্যাটাকে বেশ। হ্যাঁ, তারা সবাই এই প্ল্যানেটে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমি বলবো, এবং তারা ঘুরে দাঁড়াবেই। জি, সেই জায়গাটা থেকে আলজেরিয়া এবং আর্জেন্টিনা ম্যাচের স্কোর লাইনটা কেমন হতে পারে? পাশাপাশি ফ্রান্স ম্যাচের প্রেডিকশনটাও আপনার কাছ থেকে নিব। আর্জেন্টিনা হয়তো 2-1 জিততে পারে। 2-1। এবং ফ্রান্স সেনেগাল? ফ্রান্স 1-0 অথবা 1-0 অথবা 2-0 হতে পারে। 2-0, ওকে। মাঝে আরও একটা ম্যাচ রয়েছে, ইরাকের সাথে নরওয়ের খেলা রয়েছে। নরওয়ের হয়ে আর্লিং হল্যান্ড গোল মেশিন, তিনি আমরা জানি সিটিজেনদের অর্থাৎ ম্যান সিটির হয়ে খেলে থাকেন। আপনার কাছে কি মনে হচ্ছে এই ম্যাচটা কেমন হতে পারে? ইরাকও খুব বেশি আসলে যুদ্ধের প্রভাবটা ইরাকের মধ্যেও পড়েছিল, তারাও খুব একটা ছন্দে নেই বলা যায়, এবং দীর্ঘ প্রায় 40 বছর পর অনেক মানে ওদের এই যাত্রাটা আসলে সেইভাবে সুন্দর হলো না, যুদ্ধ বিধ্বস্ত দেশ। তারপরেও তাদের টিমটাতেও সেফ জায়গায় ছিল এবং ট্রেনিং যথেষ্ট করেছে। ইরাক ভালো টিম, কারণ আমরা তো ইরাকের এগেইনস্টে আমাদের বাংলাদেশ অনেকবার আমরা খেলেছি, এবং ওই ইরাক থেকে প্লেয়ারও আমাদের এখানে খেলতে এসেছিল। এবং ফার্স্ট ওয়ার্ল্ড কাপার ফুটবলার সম্ভবত ইরাক থেকে এসেছিল, রাইট? ইয়ার। সো ডেফিনেটলি আমরা চাইবো যে ইরাক ভালো করুক। জি, অর্থাৎ আপনি এই ম্যাচটাতে, নরওয়ের বিপক্ষে ম্যাচটাতে ইরাকের সাপোর্ট করবেন? ইরাককে সাপোর্ট করবো ডেফিনেটলি। এবং ইরাক কিছুটা কঠিন হবে কিনা ইরাকের জন্য, কারণ নরওয়ে আমরা জানি ওরা হাইট অ্যাডভান্টেজটা যদি কাজে লাগাতে পারে, ইরাক বেরিয়ে যেতেও পারে, বলা যায় না। জি, সেই জায়গাটা থেকে আমরা দেখলাম যে গতকালকের যেটা বললাম যে সবগুলো ম্যাচই যেহেতু টাই ড্র হয়েছে, এবং আপনার কাছে ওভারঅল এবারের বিশ্বকাপটা কি মনে হচ্ছে? কোনো অঘটন ঘটতে যাচ্ছে কিনা, নাকি সেই পুরনো যারা বিশ্বকাপ জয়ী আছেন তাদের হাতেই শিরোপা? প্রথম ম্যাচে সব
টিমই একটু হেসিটেট করে এবং তারা চেষ্টা করে একটা পয়েন্ট আমি ঘরে নিয়ে আসতে পারি কিনা। সো এই দ্বিধাদ্বন্দ্বের থেকে কিন্তু খেলাটা মানে খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো নেক্সট ফেজে যে এটা আরও জম্পেশ হবে এবং খেলা জমবে। অবশ্যই আমাদেরও সেই প্রত্যাশা থাকবে এবং একটা বিশ্বকাপ আমরা বরাবরই দেখি পরেরটাকে কিন্তু ছাড়িয়ে যায় বিভিন্নভাবে বিভিন্ন শুধু দেখেন একটা মাধ্যমে। বিশ্বকাপ একটা শান্তির বার্তা নিয়ে এসেছে, সারা বিশ্বের যে যুদ্ধ বিধ্বস্ত ছিল সেটাকে টোটালি একদম বন্ধ করে দিয়েছে। জি, এবং So, সেটা ফুটবল সেটা অনেকটা একটা এক্সেলারেট করেছে এই শান্তির বিশ্বকাপটা। বার্তা নিয়ে চলে এসেছে। অবশ্যই শান্তির বার্তার পাশাপাশি আমরা মাঠের খেলা উপভোগ করতে চাই, ভালো খেলা দেখতে চাই, একেবারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় আমরা আছি এখনো পর্যন্ত। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ডা গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।